আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি লেকচারের 1 নাম্বারটা নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছে আমি আরিফ ভাইয়া এবং আমার পরিচয় হচ্ছে আমি বুটেক্সে আছি, এইচএসসি 17 ব্যাচ। তো চলো আমরা একটু একটু করে আমাদের প্রথম লেকচারটা শুরু করে দেই। আমরা এই লেকচারে কি কি বিষয়ে আলোচনা করব? কাজ শক্তি সম্পর্কে কিছু পড়াশোনা করব, কাজের প্রকারভেদ নিয়ে পড়বো, শক্তি নিয়ে পড়বো এবং কিছু এমসিকিউ সিকিউ সলভ করব। আচ্ছা, তো সর্বশুরুতে কাজ কি? দেখো এখানে হচ্ছে একটা আহ আহ, মনে করা হচ্ছে মানুষ, অ্যাকচুয়ালি কার্টুন, একটা বারবেল উঠাতে চাইতেছে কিন্তু পারতেছে না। এটাকে যদি তোমাকে হচ্ছে আমরা মানে নর্মাল মানুষজন বলি তাহলে বলবো ওর শক্তি কম, তাই তো? ও বেশি শক্তিশালী না। কিন্তু ফিজিক্স আসলে শক্তি কাজ জিনিসটা এরকম না। আমরা ফিজিক্সের ভাষায় যখন কাজ কথাটা বলি তখন অ্যাকচুয়ালি কি বুঝাই সেটা আমি তোমাকে একটু ড্র করে বুঝাচ্ছি। মনে করো এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটার উপরে ভাইয়া একটা ফোর্স দিলাম। কোন একটা বস্তুর উপর মনে করো আমি প্রযুক্ত বল দিলাম, এবং আমার এই বলের প্রভাবে বস্তুটার কি হইলো বলতো? একটা সরণ হইলো। বস্তুটা সরে গেল কিছুটা দূর, সরে গেল। তাহলে এই যে বস্তুর যে একটা বল দিছি এবং বস্তুর যে সরণ হয়েছে, এই দুইটা যদি গুণ করা হয় তাহলে ফিজিক্সের ভাষায় পাওয়া যায় অ্যাকচুয়ালি কাজ। ফিজিক্সের ভাষায় কাজকে কি বলে? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বল প্রয়োগের ওই সময়টুকুতে, মানে যতক্ষণ পর্যন্ত বল দিচ্ছিলা ততক্ষণ সময়ে বস্তুটার বলের দিকে সরণ কিংবা সরণের উপাংশের গুণফলকে বলে কাজ। আরো ক্লিয়ার করে দিই তোমাদের। দেখো এই মনে করো বস্তুটা ভাইয়া ফোর্স দিছি মনে করো এই দিকে, বাট বস্তু চলে গেল মনে করো এইভাবে এস, এবং এই ক্ষেত্রে থিটা অ্যাঙ্গেলে বস্তু গেল, সরণটা একটা থিটা অ্যাঙ্গেলে হইল। তখন যে কাজটা করতে হয় আমাদেরকে, সরণ এস এর একটা অংশ নিতে হয়। কার দিকে নিতে হয়? বলের দিকে। কারণ বলটা ছিল মনে করো ডান দিকে, সরণটা হচ্ছে কোন দিকে? উপরের দিকে। তো সরণের একটা অংশ আমাদেরকে কার দিকে নিতে হবে? বলের দিকে নিয়ে আসতে হবে। বলের দিকে সরণের অংশটাকে বলে এস কস থিটা। যার সাথে কোণ থাকে তার সাথে কস থিটা অংশটা আসে। তোমরা আরেকটু বড় হলে এগুলো দেখবা। ঠিক আছে, অর্থাৎ এস হচ্ছে টোটাল সরণটা, পুরা সরণটা, আর এস কস থিটা নিলে সরণের একটা অংশ আসে, একটা অংশ বলের দিকে আসতেছে। ওই যে বল পাইলাম আর এই যে সরণের অংশটা পাইলাম, এই দুইটাকে গুণ করলেই মেইনলি পাওয়া যায় কাজ। মনে রাখবা কাজ একটা স্কেলার রাশি। যদিও কাজের ক্ষেত্রে বল আর সরণ দুইটাকে গুণ করতেছি আমরা, এবং বল আর সরণ দুইটাই ভেক্টর রাশি। এই জন্য এই বল আর সরণের একটা বিশেষ ধরনের গুণ করা হয়, এই গুণটাকে বলা হয় ডট গুণন। এগুলো তোমরা ফার্স্ট ইয়ারে উঠলে শিখবা। এবং ডট গুণন করলে যে আমাদের রেজাল্টটা পাওয়া যায় এখানে কাজ, সেটা হয়ে যায় স্কেলার, স্কেলার রাশি হয়ে যায়। ঠিক আছে, একটু একটু করে পড়ো, একটু একটু করে জানো, এগুলো সব তোমরা ডিটেলসে শিখবা। যে এ ডট বি ডট গুণ করলে এ ডট বি সমান লেখা যায় এ বি কস থিটা। যাই হোক, এই যে তোমাদের জন্য এত প্যারা খাওয়া লাগবে না, তোমরা তোমাদের ভাষায় এভাবে লিখবা যে কোন একটা বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বল প্রয়োগের সময়টুকুতে যতটুকু সরণ হচ্ছে তাদেরকে গুণ করে দিলে আমরা কি পাবো বলো? কাজ পেয়ে যাব। শেষ। এই যে পাশে দেখাইছি, একটা বস্তুর উপর প্রযুক্ত বল দিছি আমরা, এই বস্তুর উপর প্রযুক্ত বল এফ, সরণ হয়েছে এস, তাই কাজ কতটুকু? এফ এস। আর স্মল এফ দিয়ে বুঝাইছি ঘর্ষণ বল। তোমরা সবাই জানো যেদিকে আমাদের হচ্ছে, যেদিকে আমাদের হচ্ছে প্রযুক্ত বল থাকে তার বিপরীতে কাজ করে, গতির বিপরীতে কাজ করে কোন বল বলতো? ঘর্ষণ বল কাজ করে। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে কাজ করার যে সামর্থ্য সেটাই হচ্ছে শক্তি। মানে মনে করো, জাস্ট ইমাজিন করো, আমার কাছে এখানে একটা এয়ার ফ্রেশনার আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই এয়ার ফ্রেশনারটাকে ভাইয়া এখান থেকে তুলে এখানে নিয়ে আসতেছি, মানে আমি একটা কাজ করতেছি না? এটা বল দিছি, সরণ হইছে, কাজ করতেছি। এই যে কাজ করতেছি এর ভিতরে জমা হচ্ছে বিভব শক্তি, অর্থাৎ কাজ করার যে সামর্থ্য, কাজ করার যে ক্ষমতা, কৃত কাজটাই আসলে কি হয়ে যায়? একটা ব্যয়িত শক্তি আকারে দেখা যায়। কাজের একক হচ্ছে জুল অথবা নিউটন মিটার। কিভাবে ভাইয়া? ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এফ এস। বলের একক হচ্ছে নিউটন, স্বর্ণের একক হচ্ছে মিটার, আর নিউটন মিটারকেই বলা হয় জুল। মাত্রা হচ্ছে এমএল স্কোয়ার টি মাইনাস টু। ভেঙে ভেঙে করে ফেলা যায়। তো চলো আমরা প্রথম স্লাইড ক্রস করে পরের দিকে যাই। আচ্ছা, কিছু এমসিকিউ আছে মজার মজার, ঢাকা বোর্ডে আসা প্রশ্ন, একটা 2022, একটা 21। চলো আমরা সলভ আউট করে ফেলি। কি বলছে? একটা ম্যাচ বাক্সের কাঠি দিয়ে বাক্সে 3 নিউটন বলে ঘষা হলো, মানে ওই যে ম্যাচ বাক্সে ঘষতেছে।
কাঠিটিকে 4 সেন্টিমিটার টানা হলে কাঠি ঘষতে কত শক্তি ব্যয় হয়েছিল? আচ্ছা, আগে কাজটা বের করি চলো। ডাব্লিউ সমান আমরা জানি এফএস, ফোর্স হচ্ছে 3 নিউটন, আর কতটুকু সরণ হয়েছে 4 সেন্টিমিটার, মানে 4 ইন্টু 10⁻², মিটারে কনভার্ট করলাম। তাহলে এতটুকু হচ্ছে আমাদের কাজ। এটা কত আসে? ক্যালকুলেট করলে আসে 0.12 জুল। আর তোমাদেরকে একটু আগে আমি বলছি যে কৃত কাজটাই অ্যাকচুয়ালি কি বলতো, ব্যয়িত শক্তি। যতটুকু তুমি কাজ করো সেটা কনভার্ট হয় কিসে? শক্তিতে, তাই তো? অর্থাৎ এই ক্ষেত্রে শক্তিটা হবে 0.12 জুল। শেষ। এরপরে প্রশ্ন, নিচের কোনটি শক্তির একক? শক্তির একক ভাইয়া এমনে তো কিছু শিখি নাই, চলো তো ভেঙে ভেঙে শিখি। জুল ভাঙলে হয় নিউটন মিটার, নিউটনকে ভাঙলে হয় কেজি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ নিউটন মানে হচ্ছে ফোর্সের, আমরা জানি হচ্ছে একক। ফোর্স সমান কি? এম এ, তোমরা পড়ে আসছো এফ ইকুয়াল টু এম এ। সো এম হচ্ছে কি আমাদের কেজি ভর, আর ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। এর সাথে গুণ থাকবে কে? ইনটু মিটার। কি হয় দেখো, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সার হচ্ছে কোনটা হবে আমাদের? অ্যান্সার হয়ে যাবে কোনটা? সি নাম্বারটা। তারপরে চলো আমরা সামনের দিকে যাই। এর পরে প্রশ্ন আমাদের, কাজের একক কোনটি? উত্তর হচ্ছে নিউটন মিটার, যেটাকে আমরা জুল নামে ডাকি। নিউটন মিটারও বলা যায়, অথবা কি বলতে পারি? জুল বলতে পারি। শক্তির একক কি? জুল হবে, নিউটন মিটার হবে, ওয়াট তো জীবনেও হবে না। অ্যান্সার হচ্ছে কোনটা? 1 আর 2। ওয়াট হচ্ছে ক্ষমতার একক। আমরা যখন তোমাদেরকে ক্ষমতা পড়াবো তখন দেখাবো যে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ঠিক আছে, এটা পরেই তাহলে পড়াই, হালকা লিখে রাখি। পাওয়ারের ক্ষেত্রে এককটা হচ্ছে ওয়াট। এবার বলছে কি, কোন বস্তুর গতিশক্তি 9 গুণ করতে আমাদের কি করতে হবে? প্রথমত 9 গুণ কাজ করতে হবে। ইজ ইট ওকে? চলো তো দেখি। আচ্ছা, বলছিলাম কি কৃত কাজ আর ব্যয়িত শক্তির সমান জিনিস। বলতো ডাব্লিউ সমান আমরা জানি কি? এফএস। আবার ডাব্লিউটাই তো কি? এনার্জিতে কনভার্ট হয়। যদি তুমি কাজকে 9 গুণ করো, ডেফিনেটলি শক্তিও কত গুণ হবে বলো? 9 গুণ হয়ে যাবে। সো এক নাম্বার ইজ ওকে। বেগ 3 গুণ করতে হবে। একটু পরে তোমাদেরকে আমি দেখাবো যে গতিশক্তির ফর্মুলা হচ্ছে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, বেগকে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 স্কোয়ার। গতিশক্তি কত হচ্ছে তোমরাই বলো? ভাইয়াকে 9 গুণ হয়ে যাবে, গতিশক্তি হয়ে যাবে 9 গুণ। সো ইটস অলসো রাইট। এবার বলছে দূরত্বকে 9 গুণ করলে হবে কি হবে না? আচ্ছা, আমরা সবাই জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, তাই না? বলতো এখানে যদি আমরা সরণকে যদি আমরা 9 গুণ করে দেই তাহলে আমাদের ডাব্লিউ কত গুণ হয়ে যাবে? 9 গুণ না? আর ডাব্লিউ যদি 9 গুণ হয় আমাদের এনার্জিটাও কত গুণ হয়ে যাবে? ডেফিনেটলি 9 গুণ, কারণ কৃত কাজ সমানই তো ব্যয়িত শক্তি, অর্থাৎ তিনটাই হবে। উত্তর হচ্ছে কোনটা? 1, 2 এবং 3। সো এর পরে যাই, চলো দেখি তারপরে আমাদের কি আছে। শক্তির মাত্রা কোনটি? কতবার আসছে, এত সহজ একটা প্রশ্ন, তাই না? আচ্ছা, শক্তি আর কাজ একই একক জুল। নিউটন মিটার ভাঙলে হয় কেজি, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো আমি বলছি তোমাদেরকে আজকে। এটা যদি মাত্রা বের করি, এম কেজি থেকে আসবে ম্যাস, মিটার এল স্কোয়ার, আর এস হচ্ছে টাইম t-2। এম এল স্কোয়ার t-2, কোনটা দেখো তো? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। নেক্সট আমাদের প্রশ্ন কি বলছে দেখো, কোন রাশিদ্বয়ের মাত্রা এক? কাজ আর শক্তি একই কথা, একই জিনিস। তাহলে একই কথা বলবো না, মাত্রা আর একক সেম। সো অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। তারপরে যাই চলো ডিয়ার ভাই আপু, 1 জুল কাকে বলে? এটা পরীক্ষায় কিভাবে লিখবা? আচ্ছা, 1 জুল মানে হচ্ছে 1 নিউটন মিটার, এটা আমরা জানি, তাই না? কাজের একক। অর্থাৎ এভাবে আমরা লিখতে পারি যে কোন একটা বস্তুর উপরে যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি ও 1 মিটার বস্তুর সরণ হয়, তুমি বল প্রয়োগ করবা 1 মিটার, বস্তুর সরণ হবে কতটুকু বলো তো? 1 মিটার। তুমি বল প্রয়োগ করবা 1 মিটার, বস্তুর সরণ কতটুকু হবে বলো? 1 মিটার। তাহলে যদি আমরা এই দুইটাকে গুণ করে দেই তাহলে বলো তো আমাদের কাজও কতটুকু আসবে? কাজও আসবে হচ্ছে তখন 1 জুল।
এটাই হচ্ছে আমাদের 1 জুল বলতে কি বুঝো। অর্থাৎ কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি তার সরণ 1 মিটার হয়, তাহলে ওই বস্তুর যতটুকু কাজ হয় তাকেই বলা হয় 1 জুল। এরপরে চলো সামনের দিকে যাই। চলন্ত সিঁড়িতে ওঠা কি ধরনের কাজ? আচ্ছা, কি ধরনের কাজ? এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে একটু পরে দিব, ঠিক আছে? আচ্ছা, 50 জুল কাজ বলতে কি বুঝো, এটাও তোমরা সুন্দর করে লিখতে পারি। প্রথমত 50 জুল মানে কি? 50 নিউটন মিটার। বলো তো সুন্দর করে ভাইয়াকে, কিভাবে লিখবা? 1 নিউটন বল প্রয়োগ করছো, 1 নিউটন বল প্রয়োগ করা হলো, ঠিক আছে? এবার বলো তো সরণ কতটুকু হবে? 50 মিটার সরণ হবে। তাহলে কাজ W ইকুয়াল টু এফ এস মানে কত? 1 ইন্টু 50, কত হয় বলো? 50 জুল। বুঝতে পারছো? অথবা এভাবে লিখবা যে তুমি 1 মনে কর মিটার সরণ হয়েছে, কিন্তু বল প্রয়োগ করছিলা 50 জুল, সরি 50 নিউটন। বল প্রয়োগ করছিলা কত বলো তো? 50 নিউটন সাপোজ। তখন আমাদের কাজ হয়েছিল কতটুকু? 50 জুল। আরেকভাবে বলতে পারো, মানে যে কোনো ভাবে, লাইক ফোর্স দিছো 10 নিউটন, সরণ হয়েছে মনে করো 5 মিটার, তাহলে সেই ক্ষেত্রেও কাজ কত হবে? 50 জুল। গুছায়ে তোমার মতো করে লিখে দিও। আচ্ছা, ঘর্ষণ বল দ্বারা কাজ ঋণাত্মক হয় কেন? এই প্রশ্নটার উত্তরও তোমাদেরকে একটুখানি পরে দিব। ওকে, টেনশনে কিছু নাই। আচ্ছা, এই স্লাইডটা পড়ে আমরা ওই দুটো প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেব। কাজের প্রকারভেদ। আচ্ছা, কাজ সাধারণত 3 প্রকার। একটা ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ। প্রথমত আসি শূন্য কাজ নিয়ে। মনে করো আমি, তোমাদের আরিফ ভাইয়া, এই দেয়ালটাতে ধাক্কা মারতেছি। ভালো কথা, ভাইয়া কিন্তু ফোর্স দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, কিন্তু সরণ নাই কোনো, সরণ জিরো। আমি ফোর্স দিচ্ছি কিন্তু কোনো সরণ নাই। বলো তো ডাব্লিউ সমান কত হবে? এফ ইন্টু জিরো। অর্থাৎ এটা একটা শূন্য কাজের উদাহরণ। আবার মনে করো এই যে একটা বস্তু দেখতে পাচ্ছ, একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। ধরো একটা কিছুকে আমি সুতা দিয়ে বেঁধে এভাবে এভাবে ঘুরাচ্ছি। ওকে, এখন তোমরা লক্ষ্য করে দেখো এইটার ক্ষেত্রে যে ফোর্সটা কাজ করতেছে কেন্দ্রের দিকে। যেহেতু তুমি আঙ্গুলে এই সুতাটা বেঁধে এমনি ঘুরাচ্ছ, তোমার আঙ্গুলের দিকে প্রেসার পড়বে, অর্থাৎ এই ফোর্সটা কেন্দ্রমুখী বা কেন্দ্রের দিকে বলটা থাকবে। আর যদি কোনোভাবে তুমি ছেড়ে দাও, মানে ছিটকে যায় তোমার হাত থেকে, এটা কিন্তু সবসময় বাইরের দিকে ছিটকে পড়ে। অর্থাৎ সরণটা সবসময় থাকে কোন দিকে জানো? সরণটা থাকে সবসময় স্পর্শকীয় ভাবে বাইরের দিকে, বৃত্ত থেকে বাইরের দিকে। লক্ষ্য করে দেখো এই ফোর্স আর সরণের মাঝখানের কোণ কত বলো তো ভাইয়া আপু? 90 ডিগ্রি। মাঝখানের অ্যাঙ্গেল আসতেছে 90 ডিগ্রি। তোমাদেরকে পড়াইছিলাম যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাই না? থিটা বলছিলাম মাঝখানের কোণটা, ফোর্স আর সরণের মাঝখানের কোণটা হচ্ছে থিটা। এফ আর এস এর মাঝখানের কোণ, তাহলে লক্ষ্য করো এফ এস কস কত হচ্ছে? 90। অর্থাৎ এটাও একটা শূন্য কাজের উদাহরণ, কারণ আমরা সবাই জানি কজ 90 এর মান কত? 0। ঠিক আছে, এবার আসি ধনাত্মক এবং ঋণাত্মক কাজ নিয়ে। এগুলো খুবই সহজ। প্রথমত পরিচলো ধনাত্মক কাজ। জাস্ট ইমাজিন করো একটা বস্তু আমার হাতে আছে, একটা ক্রিকেট বল। ভাইয়া বলটাকে উপরের দিকে ছুঁড়ে মারলাম। বলটা সরণ কোন দিকে বলো তো? উপরের দিকে। বলটা সরণ উপরের দিকে। আমার ফোর্স, মানে ফোর্স অফ ভাইয়া, আমার প্রযুক্ত বলটাও কোন দিকে বলতো? উপরের দিকে। আমিও বল দিচ্ছি উপরে, সরণ উপরের দিকে। তাহলে বলতো থিটা কত? 0 ডিগ্রি না? মানে যেদিকে ফোর্স ওই দিকেই সরণ, ফোর্স আর সরণ একই দিকে। তাহলে বলতো থিটা কত হবে? 0 ডিগ্রি, একই দিকে হচ্ছে। তাহলে তুমি জাস্ট এখন ডাব্লিউ সমান যদি বসাও এফ এস কস জিরো, কস জিরোর মান 1, তাহলে বোঝা যাচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু কত আসবে বলতো? এফ এস। এটা একটা ধনাত্মক কাজ, পজিটিভ কাজ। অর্থাৎ যেদিকে বল দিবা সরণ যদি একই দিকে হয়, সেই কাজটাকে বলা হয় সিম্পলি ধনাত্মক কাজ। আমাদের এই ফিগারে এই যে মানুষটা একটা পাহাড়ে, বুঝছো, একটা বড় একটি স্টোন নিয়ে ধাক্কা মেরে মেরে উঠাচ্ছে, ওনার ফোর্স উপরের দিকে, স্টোনও মনে করো উপরের দিকে যাচ্ছে সাপোজ, তাহলে তখন সেটা হবে ধনাত্মক কাজ। দ্যাটস কোয়াইট ইজি। এবং মনে রাখবা ধনাত্মক কাজের ক্ষেত্রে থিটার মানটা কত হয়? 0 ডিগ্রি থেকে শুরু হয়, 0 হতে পারে, এবং 90 থেকে ছোট হয়, কিন্তু 90 হয় না। অর্থাৎ
সোজা কথায় বলতে গেলে এটা কি হয়, এটা একটা সূক্ষ্ম কোণ হয়। ঠিক আছে, এবার আসি ঋণাত্মক কাজ নিয়ে। এটা আরো সহজ, জাস্ট ইমাজিন করো, সাপোজ ঘর্ষণ বলতে বুঝাই, সহজে বুঝবা তোমরা। মনে করো এই একটা অবজেক্টকে ভাইয়া আমি ফোর্স দিলাম একটা বলকে বা কোনো কিছুকে ডান দিকে ধাক্কা মারছি। এখন বলো তো, এই বলটা মনে করো একটা তলের উপরে আছে, ধর এটা একটা তল, মেঝের উপর আছে। তোমরা বলো তো ভাইয়াকে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? আমি ফোর্স দিছি ডান দিকে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? উত্তর হচ্ছে ভাইয়া ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? তার অপোজিটে, গতির বিপরীতে। তা বলো তোমরা আমাকে, আমি যদি একটা ফুটবলকে লাথি মারি ডান দিকে বা ডান দিকে ফোর্স দেই, সরণটাও কোন দিকে হবে ফুটবলের? অবশ্যই ডান দিকে। কিন্তু ঘর্ষণ বল কোন দিকে? তার বিপরীত দিকে। লক্ষ্য করে দেখো, সরণটা এদিকে হচ্ছে, ঘর্ষণ বল হচ্ছে তার ঠিক কোন দিকে? বিপরীত দিকে। মাঝখানের অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। লক্ষ্য করে দেখছো তাহলে ভাইয়া কি বুঝাইতে চাইতেছি? অর্থাৎ এই ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু হবে এফ এস কজ 180। কজ 180 মান হচ্ছে -1, ইকুয়াল টু চলে আসবে মাইনাস এফ এস। সো ভাইয়া তোমাকে এটাই বুঝাইলাম যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস এফ এস, মাইনাস এফ এস। অর্থাৎ এটা ঋণাত্মক কাজের উদাহরণ। এবং মনে রাখবে এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয় 90 থেকে বড়, 90 হবে না, কিন্তু 180 চেয়ে ছোট বা তার সমান। এবং এটা হয় অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি স্থূল কোণ। সো এই কথাগুলো তোমরা সুন্দর করে মাথায় রাখো, তাহলেই হবে। ঠিক আছে, ধনাত্মক কাজও আমার মনে হয় তোমরা বুঝছো, ঋণাত্মক কাজও আমার মনে হয় তোমরা বুঝছো। ঠিক আছে, এখন দেখি আমাদের এই প্রশ্নের অ্যান্সার তোমরা দিতে পারো নাকি। চলন্ত সিঁড়িতে উঠা কি ধরনের কাজ? ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য কাজ? চলো আমরা অ্যান্সারটা খুঁজে বের করি। আচ্ছা, সাপোজ মনে করো আমরা চলন্ত সিঁড়ি দিয়ে উঠতেছি উপরের দিকে। ধরো ভাইয়া উঠলাম হচ্ছে এই পজিশনে চলে আসছি আমি উঠে। বলো তো আমাদের সরণটা সবসময় কোন দিকে আছে বলো তো? উপরের দিকে না? খেয়াল করো, আমাদের সরণটা কোন দিকে আছে তোমরাই বলো তো? উপরের দিকে না? উপরের দিকে আমরা যাচ্ছি। কিন্তু এই যে আমি যে একটা পজিশনে উঠে চলে আসছি, গ্র্যাভিটি সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে। অর্থাৎ পৃথিবীর তোমার উপর যে অভিকর্ষ বল এমজি, সেটা কাজ করতেছে কোন দিকে বলতো? নিচের দিকে কাজ করতেছে। ঠিক আছে, তোমরা যখন একটু বড় হবা তখন দেখবা একটা অংশ নিতে হয়, মানে কি জি এর একটা অংশ চলে আসে, জি কস থিটা, তোমার এস এর বিপরীতে, মানে কি সরণের ঠিক বিপরীতে। এখন এত কিছু দরকার নেই, জাস্ট এতটুকু বুঝো যে সরণটা, তোমার সরণ হচ্ছে যেদিকে তোমার এমজি বা পৃথিবীর অভিকর্ষ বলটা কাজ করছে তার বিপরীত দিকে। সম্পূর্ণ বিপরীত দিকে না হলেও তার একটা অংশ কিন্তু সম্পূর্ণভাবে তোমার বিপরীত দিকে আছে। এই ধরনের কাজকে বলা হয় কি কাজ বলতো? ঋণাত্মক কাজ। আরো কোয়াইট ইজি উদাহরণ ছিল আমাদের, কি বলতো? ঘর্ষণ বল। অর্থাৎ চলন্ত সিঁড়িতে যখন আমরা উপরের দিকে উঠি, সরণ যেদিকে হচ্ছে, অভিকর্ষ বল হচ্ছে তার বিপরীত দিকে, তার বিপরীত দিকে, বা তার একটা অংশ বিপরীত দিকে, সম্পূর্ণ বিপরীত না হলেও। সো এই ক্ষেত্রে বলা যায় এ ধরনের কাজ কেমন কাজের উদাহরণ বলতো? ঋণাত্মক কাজ। একটা সেকেন্ড, এ ধরনের কাজ হচ্ছে ঋণাত্মক কাজের উদাহরণ। এরপরে যদি আমরা ওই স্লাইডটা যাই, আরেকটা যেটা বাদ রাখছিলাম, সাপোজ মনে করো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক হয় কেন? এটা তো ভাইয়া খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিছি, আমার মনে হয় এটা আর তোমাদের দরকার নাই, তারপর আরেকবার মনে করাই দেই। এই যে মনে করো হচ্ছে একটা মেঝে, এখানে আমরা একটা বস্তু রেখে দিছি, সাপোজ মনে করো অবজেক্ট রাখলাম, এটা আমরা ফোর্স দিলাম ভাইয়া এইদিকে, আমি এইদিকে ফোর্স দিলাম, সাপোজ মনে করো ঘর্ষণ বল কাজ করবে সবসময় আমার গতির বিপরীতে। তাহলে আমি যেদিকে ফোর্স দিচ্ছি সরণ হবে একই দিকে। এফ আর এস বলতো বিপরীত মুখী। যেহেতু বিপরীতমুখী হচ্ছে এবং এটা সব সময় হয়, তুমি যেদিকেই ফোর্স দাও না কিন্তু ঘর্ষণ সবসময় তার বিপরীত দিকে। সো এই ক্ষেত্রে থিটা হয় 180 ডিগ্রি। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কজ 180, দ্যাট মিনস মাইনাস এফ এস হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ঋণাত্মক কাজের এক্সাম্পল, অর্থাৎ ঘর্ষণ বল দ্বারা কাজ। যদি আমরা সামনের দিকে যাই, এর পরের টপিক আমাদের শক্তি। এখানে আমরা আলোচনা করব যান্ত্রিক শক্তি নিয়ে।
গতিশক্তি নিয়ে এবং বিভব শক্তি নিয়ে। আরেকটা টার্ম থাকবে, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। লিখে দেই, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি প্লাস গতি শক্তি। আচ্ছা দেখো, কৃত কাজ সমান ব্যয়িত শক্তি আমি তোমাদেরকে পড়ায় ফেলছি। যান্ত্রিক শক্তি কি? কোন একটা বস্তু গতির জন্য, মানে যে গতিশীল যান্ত্রিক, হ্যাঁ, গতিশক্তি মানে গতিশীল অবস্থার জন্য কিংবা তার অবস্থান বা আকারের পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করে তাকেই বলা হয় যান্ত্রিক শক্তি। জাস্ট ইমাজিন করো, এই যে দেখতে পাচ্ছ আমার হাতে যে এয়ার ফ্রেশনারটা আছে, এটাকে যদি আমি, ধরো আমার হাতটা ধরো মাটি, হাত থেকে হ্যাঁ উপরে নিয়ে যাই, ছেড়ে দিলে কিন্তু এটা পড়ে যাচ্ছে। অর্থাৎ এই বস্তুটার অবস্থানটা যদি আমরা পরিবর্তন করি, মাটি থেকে অন্য জায়গায় নিয়ে যাই, এর ভিতরে জমা হয় একটা শক্তি, সেই শক্তিটাকে বলা হয় বিভব শক্তি। ছেড়ে দিলে তা কনভার্ট হয় কোন শক্তিতে? গতি শক্তিতে। এই সংজ্ঞাগুলো এখানে দেওয়া আছে। কোন বস্তুর গতির জন্য যে শক্তি তা গতিশক্তি। আর প্রসঙ্গ কাঠামো থেকে আমাদের এখানে এই মাটির পজিশনটাকে, আমার হাতটাকে আমি প্রসঙ্গ কাঠামো ধরছিলাম, প্রসঙ্গ কাঠামো থেকে কোনো বস্তুর যদি অবস্থান বা আকারে পরিবর্তন করা হয়, তাহলে যে শক্তি জমা হয় তাকে বলা হয় বিভব শক্তি। যেমন এখানে 1 নাম্বারটা হচ্ছে নর্মাল পজিশন, 2 নাম্বারে দেখো, এই যদি এটা তোমার প্রসঙ্গ কাঠামো হয়, তার প্রসঙ্গ কাঠামো যদি আমরা চিন্তা করি, এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অন্য অবস্থানে আসছে, তো অর্থাৎ এই শক্তিটা অ্যাকচুয়ালি কোন শক্তি বলো? বিভব শক্তি জমা হয়েছে। দেন ছেড়ে দিছি, ঠাস করে এই শক্তিটা কনভার্ট হয়েছে কোন শক্তিতে? শক্তিটা কনভার্ট হয়ে যাবে সিম্পলি গতি শক্তিতে। অর্থাৎ বিভব শক্তিটাই পরিণত হবে অন্য শক্তিতে। এগুলো আমরা পড়বো শক্তির কনজারভেশন লতে। অর্থাৎ শক্তির সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, কেবলমাত্র হয় রূপান্তর। তো চলো সামনের দিকে যাই। আচ্ছা, একটা বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে? জাস্ট ইমাজিন করো, এই যে আগের ধনুকটা টান টান করে ধরছো, টান টান করে ধরছো, কোন শক্তি জমা হবে? উত্তর হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি, অ্যান্সার হচ্ছে A নাম্বারটা। আচ্ছা, এর পরেরটা দেখো, তোমাদেরকে একটু টাইম দেই, তোমরা একটু চিন্তা করো, ভাইয়া তারপরে করে দিচ্ছি তোমাদেরকে। ওকে, কোন গতিশীল বস্তুর গতিশক্তি 4 গুণ হবে যদি বেগ দ্বিগুণ হয়। দেখি তো, ইকের সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, বেগকে যদি দ্বিগুণ করে দিই, 2 স্কোয়ার, গতিশক্তি কত হবে? 4 গুণ। সো 1 নাম্বারটা রাইট। ওকে, ঠিক আছে। এবার যাব পরেরটাতে, বেগ আর ভর উভয় দ্বিগুণ করছে। আচ্ছা ঠিক আছে, ইকের সমান হাফ, এম এর জায়গায় দাও 2m, আর ভি এর জায়গায় দাও 2v। দেখো তো কত হয়? হাফ ইন্টু 2m ইন্টু 4v স্কোয়ার। হচ্ছে না তো, হচ্ছে না, হচ্ছে না। আগে যা ছিল তার মতোই দেখো হয়ে যাচ্ছে। আমি তোমাকে সাজাই দেখাই, দেখো, হাফ এম ভি স্কোয়ার ইন্টু কত? 8। মানে আগে যা ছিল তার কয় গুণ হয়ে গেল বলো তো? 8 গুণ হয়ে গেল। আগে যা ছিল তার 8 গুণ হয়ে গেল, হবে না? আগে যা ছিল তার 8 গুণ হলে তো হবে না, অর্থাৎ 2 নাম্বারটা নট ওকে। 3 নাম্বারটা দেখি, বেগ দ্বিগুণ। ঠিক আছে, তাহলে ই কে ইকুয়াল টু হাফ, ভর অর্ধেক, মানে m/2 ইন্টু 2v স্কোয়ার। এটা করলেও দেখবা যে তোমরা আসলে হবে না, তোমরা করে দেখো। ঠিক আছে, এটাও দেখবা যে হবে না, করে দেখো, দেখবে যে এটাও কখনো সেম হবে না। এই ক্ষেত্রে দেখবা গতিশক্তি আসবে 2e মানে 2 গুণ হবে, সো এটাও হবে না। অ্যান্সার হচ্ছে শুধুমাত্র এখানে 1 নাম্বারটা হবে, A নাম্বারটা অ্যান্সার হবে। আমি মাত্র মাথায় করে ফেলছি, তোমরাও করে ফেললো, সহজ সহজ জিনিস, খুবই ইজি কোশ্চেন। আচ্ছা, বলছি কি দেখো, সি থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু বিতে পৌঁছালে গতিশক্তি কত হবে? একটা কথা মাথায় রাখবা, যখন একটা অবজেক্ট পড়ে যায়, এই যে অবজেক্টটা মনে করো পড়ে যাচ্ছে, তখন গতিশক্তি অ্যাকচুয়ালি যেতে থাকে গতিশীল অবস্থায়। আর যখন একটা অবজেক্টকে স্বাভাবিক অবস্থা থেকে অন্য জায়গায় নিয়ে আসি, তখন কাউন্ট হয় বিভব শক্তি। অলওয়েজ মনে রাখবা, আমার হাতটা যদি প্রসঙ্গ কাঠামো হয়, ঠিক আছে, এই প্রসঙ্গ কাঠামো থেকে যদি আমরা বস্তুটাকে অন্য কোনো অবস্থানে নিয়ে যাই, তখন জমা হবে বিভব শক্তি। এবং বিভব শক্তি সবসময় কাউন্ট করতে হয় প্রসঙ্গ কাঠামো থেকে উচ্চতা দিয়ে। প্রসঙ্গ কাঠামো থেকে কতটুকু উপরে গেল, এখান থেকে এতটুকু হচ্ছে এক্স। আর গতিশক্তিটা গতিশীল অবস্থায় যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এই উপর থেকে যে নিচে পড়তেছে, এটা হচ্ছে গতিশক্তির সময় হিসাব করতে হয়। তো দেখো, সি থেকে আমরা ফেলে দিছি এবং অবজেক্টটা টুকুস টুকুস করে নিচে পড়তেছে, ঠিক আছে, এবং কোথায় আসছে বলতো? বি পয়েন্টে আসছে। আমাদের কাঙ্ক্ষিত ফিগার অনুযায়ী এভাবেই গুছানো আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা সুন্দর করে এটা আরেকবার তোমাদেরকে দেখাই দেই। সো
আমাদের যে ফিগারটা ছিল সেই অনুযায়ী যদি আমরা ড্র করি, এটা পড়তে 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 বি অবস্থান পর্যন্ত চলে আসছে। খেয়াল করো তো কতটুকু দূরত্ব অতিক্রম করছে। টোটাল দূরত্বটা এইচ, নিচে থেকে এই অংশটা এক্স, তাহলে এই অংশটুকু কত হবে বলো? এইচ মাইনাস এক্স। এখন আমাকে গতিশক্তি হিসাব করতে বলছে। ই কে সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার সমান লেখা যায় ইউ স্কোয়ার প্লাস 2g। বলো কতটুকু অংশ গেছে? এই অংশটুকু গেছে না? এইচ মাইনাস এক্স। জাস্ট এখন বসাই দিবা, যেহেতু মুক্তভাবে পড়তেছে, বলে দিছে মুক্তভাবে পড়তেছে, তাহলে আদি বেগটা 0, আদি বেগটা কাউন্ট করো 0, কত হয় দেখো, হাফ এম ইন্টু 2g এইচ মাইনাস এক্স, 2 কাটা হবে এম জি এইচ মাইনাস এক্স। ইউর অ্যান্সার উইল বি ডি নাম্বার। সো চলো আমরা সামনে যাই। সরি, আচ্ছা এরপরে দেখো আবার এটা পরের পার্ট। এম ভরের বস্তুটিকে সি থেকে মুক্তভাবে পড়তে দিলে, মানে যদি আমরা সি থেকে বস্তুটাকে এখান থেকে পড়তে দেই, তাহলে কি কি হবে দেখো। বস্তুটিতে গতি সঞ্চার হবে, খুবই স্বাভাবিক, তোমাদের সামনে দেখা এই যে গতি সঞ্চার হচ্ছে। অতিক্রান্ত দূরত্ব বাড়লে বেগ বাড়বে, ভাই সিম্পল কথা, যত দূরত্ব বাড়বে তত আমরা জানি এটা কিন্তু সমত্বরণে পড়তেছে, যত দূরত্ব বাড়তে থাকবে তত বেগটাও কি হবে, বাড়তে থাকবে। কারণটা কি? কারণ এখানে আমাদের জি এর মানটা আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? আচ্ছা, গতিশক্তি বিভব শক্তিতে পরিণত হবে জীবনে হয় বাবারে। বিভব শক্তিটা, বিভব শক্তি পরিণত হয় গতি শক্তিতে। এর মানে এই না যে গতিটা বিভবে পরিণত হবে। বিভব শক্তিকে প্রকাশ করে ইপি দিয়ে, গতি শক্তিকে প্রকাশ করে ই কে দিয়ে। বিভব শক্তি গতিতে পরিণত হয়। বিভব মানে পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি। আর ইকে হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি। ঠিক আছে, সবসময় মনে রাখবা বিভবটা গতিতে পরিণত হয়, গতি থেকে বিভব উল্টাটা তো এক্ষেত্রে হবে না, মানে এই ক্ষেত্রে হবে না, হতে পারে, হবে না যে তা বলবো না। ঠিক আছে, একটা বস্তু গতিশীল অবস্থায় যে মনে করে এখানে যে ফিক্সড হয়ে গেল, তখন হতে পারে, বাট এই কেসে কিন্তু না, এই কেসে বিভবটা গতিতে পরিণত হচ্ছে। সো অ্যান্সার হচ্ছে 1-2, 1 নাম্বারটা। তারপরে চলে যাই, দেখি কি আছে আমাদের নেক্সট স্লাইড গুলোতে। নেক্সটে বলছে একটা গ্রাফ দিয়ে বলছে সর্বোচ্চ গতিশক্তি কত, ইহা বের করে দিতে হবে। সর্বোচ্চ গতিশক্তি চাইছে, ঠিক আছে। এই বেগের রাশিটা ধরে ধরে সবচেয়ে বেশি বেগ আছে কোথায় দেখো, দেখা যাচ্ছে সবচেয়ে বেশি বেগ আছে হচ্ছে কততে, 15তে। তাহলে ই কে সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। কত? হাফ এম হচ্ছে কত, 2000 কেজি, 2000। আর বেগ কত বলো, 15 স্কোয়ার। তাহলে কত কত হবে, জাস্ট নর্মাল গুণ করে দিবা, ক্যালকুলেট করে দিই চলো, তাহলেই হয়ে যাবে 0.5 ইন্টু 2000 ইন্টু 225। আসলো খুব সুন্দরভাবে অ্যান্সার আমারটা সি। তোমরা একটু করে দেখো তোমাদের অ্যান্সারটাও সি আসে নাকি, সি আসার কথা। আচ্ছা, এরপরের প্রশ্ন, লেখচিত্রটা ভালো করে দেখো। হ্যাঁ, বলছে লেখচিত্রের কোন অংশে বেগ সমানুপাতে বৃদ্ধি পায়, বেগ কোথায় বাড়তেছে। এই ফিগারটা দেখলে দেখবা কেবলমাত্র ওপি এই অংশটুকে বেগটা কি হচ্ছে বলতো, বাড়তেছে। কারণ এই জায়গাটাতে হচ্ছে সমত্বরণ, এই জায়গাটাতে কি হচ্ছে বলতো, বেগটা আমাদের বাড়তেছে, অর্থাৎ ওপি অংশটাতে বেগ বাড়তেছে। বাকি দেখো পি কিউতে অ্যাকচুয়ালি কি, এখানে হচ্ছে সমবেগ, কিউ আর এ সম মন্দন, আর এস এ সমবেগ, এস টি তে সম মন্দন, ডাব্লিউটি তে কি বলতো, সমবেগ। অর্থাৎ দেখতে পাচ্ছি শুধুমাত্র ওপি অংশে কি হয়েছে বলতো, আমাদের সমত্বরণ হয়েছে, বেগ বাড়ছে। এরপরে প্রশ্নের দিকে চাই চলো আমরা। কি বলছে দেখো, 90 কেজি ভরের একটি মোটরসাইকেল 50 কিলোমিটার/আওয়ার বেগে চললে এর গতিশক্তি হবে কত জুল। আচ্ছা, খুবই সহজ একটা প্রশ্ন। ফার্স্টে বেগটাকে চলো মিটার পার সেকেন্ডে নিয়ে আসি। ভি হচ্ছে 50 কিলোমিটার/আওয়ারে আছে, 3.6 দিয়ে ভাগ দাও, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। 50 ভাগ 3.6 আমার হাতে আসে 13.889, 13.889 এত মিটার পার সেকেন্ড। গতিশক্তি চাইছে, ই কে সমান বসাই দিবা হাফ এম ভি স্কোয়ার, এম ইজ গিভেন 90 কেজি,
ক্যালকুলেট যদি আমরা করি তাহলে অ্যান্সারটা কত আসে? অ্যান্সার দেখবা আসবে এ নাম্বারটা। কোয়াইট ইজি ম্যাথ, কোনো প্যাচ নাই, ঠান্ডা মাথায় করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো, 5 কেজি ভরের একটা বস্তুকে 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার উপরে রাখা হলো, কোন অবস্থানে বিভব শক্তি বেশি হবে? ভাই সিম্পল প্রশ্ন, এটা মনে করো প্রসঙ্গ কাঠামো, এর রেসপেক্টে চিন্তা করতে হবে। প্রসঙ্গ কাঠামোর রেসপেক্টে চিন্তা করবা। প্রসঙ্গ কাঠামোতে যদি আমরা অবজেক্টকে রাখি তখন কিন্তু বিভব শক্তি 0, যদি নিচের দিকে রাখি তখন ধরো মাইনাস, উপরের দিকে রাখলে প্লাস। যদি আমরা বলে দিই উপরের দিকটা হচ্ছে প্লাস, নিচের দিকটা ধরছি আমরা মাইনাস। এখন লক্ষ্য করে দেখো, বলছে একটা উচ্চতা 20 সেন্টিমিটার, একটা উচ্চতা বলছে 30, একটা বলছে 40, আরেকটা বলছে 50। তোমরাই বলো কোন অবস্থানে হাইট বেশি? উত্তর 50-এ। ইপি বা বিভব শক্তির ফর্মুলা হচ্ছে mgh। বিভব শক্তির ফর্মুলাটা কি? ইপি সমান mgh। বিভব শক্তি সমান লেখা যায় ইপি ইকুয়াল টু mgh। নির্দিষ্ট ভরের বস্তু এবং জি এর মানও যদি কনস্ট্যান্ট হয়, ইপি সমানুপাতিক লেখা যায় এইচ। যখন এম জি যখন আমরা কনস্ট্যান্ট চিন্তা করি, তাই বোঝা যাচ্ছে সবচেয়ে যেটার বেশি এইচ, যেটার বেশি হবে বিভব শক্তিও সেটার সবচেয়ে কি হবে? বেশি হবে। অ্যান্সার হচ্ছে 50 সেন্টিমিটার। এটা বলা যায় এক ধরনের আমাদের কমন সেন্স, এটা আমরা এমনিতেই বুঝতে পারি যে কোনটার ক্ষেত্রে বিভব শক্তি বেশি হয়, কোনটার ক্ষেত্রে বিভব শক্তি কিছুটা কম হয়। তারপরে স্লাইডে যাই চলো। দেখো, গতিশক্তি কাকে বলে? ও মাই গড, বিভব শক্তি কত বলে? যান্ত্রিক শক্তি কাকে বলে? এই সংজ্ঞাগুলো আমি তোমাদেরকে বলছি কিন্তু প্রচুর প্রচুর বার আসছে। সো গতিশক্তি কাকে বলে? গতিশক্তির ফর্মুলা ইকে সমান হাফ এমভি স্কোয়ার। সিম্পলি লিখে দিবা গতির জন্য যে শক্তি, গতির জন্য যে শক্তি হয় তাকেই বলা হয় গতিশক্তি। বিভব শক্তি ইপি সমান জানো তোমরা mgh। কি লিখবা? প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো থেকে, প্রসঙ্গ কাঠামো থেকে যদি আমরা কি করি, বস্তুর আকার অর অবস্থান চেঞ্জ করি, পরিবর্তন করি প্রসঙ্গ কাঠামো থেকে, তাহলে কোন শক্তি পাবা? বিভব শক্তি। আর যান্ত্রিক শক্তি কি? এই গতি শক্তি বিভব শক্তিকে একত্রে বলা হয় যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল। ঠিক আছে, অর্থাৎ সংজ্ঞাটা এভাবে লিখতে পারি যে কোনো একটা বস্তুর গতির জন্য এবং প্রসঙ্গ কাঠামো থেকে আকার অথবা অবস্থান চেঞ্জের জন্য যে শক্তি পাওয়া যায় তাকেই বলা হয় কি বলো? যান্ত্রিক শক্তি। সুন্দর করে ভাইয়া সংজ্ঞাটা লিখে দিলাম, তোমরা পরীক্ষার জন্য ভালো করে এগুলো প্রিপারেশন নিও। এরপরের স্লাইডটা দেখি, বলছে কি গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। লক্ষ্য করো, ইকে সমান লেখা যায় হাফ এমভি স্কোয়ার। এই ফর্মুলা থেকে তাকাও, হাফ হচ্ছে কিন্তু পজিটিভ, এটা সবসময় পজিটিভ। তুমি যদি এম এর দিকে তাকাও, এম তো ভর, এটাও সবসময় কি হয়? পজিটিভ হয়। ভি মনে করো প্লাস হতে পারে অথবা মাইনাস হতে পারে, তাহলে প্লাস মাইনাস যাই হোক, তুমি মনে করো ভি এর মান 5 ধরলা আর ধরলাম -5, বলো তো ভি স্কোয়ারে যদি ফেলি 5 স্কোয়ারও হবে 25, আবার মনে করো -5-এর স্কোয়ারও কত হবে? 25। এই ক্ষেত্রেও সবসময় কেমন মান পাচ্ছি আমরা? প্লাস মান। তিন ক্ষেত্রে যেহেতু প্লাস মান পাচ্ছ, সো মাইনাস ভ্যালু কখনোই পাবো না। গতিশক্তিতে কখনো মাইনাস ভ্যালু পাওয়া যায় না। এর পরের স্লাইডে যাই চলো, এটাও খুবই সহজ মজার একটা স্লাইড, এমনি তোমরা বুঝতে পারবা। 4000 কেজি ভর বিশিষ্ট একটি খালি ট্রাক, আচ্ছা ট্রাকের ভর হচ্ছে 4000 কেজি। দেখো 20 মিটার/সেকেন্ড বেগে ইট বোঝায় 13,000 কেজি ভরের একটি স্থির ট্রাকের সাথে সংঘর্ষ করে। আচ্ছা, খালি ট্রাকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়, বলছে খালি ট্রাকটা কত শক্তিতে স্থির ট্রাককে আঘাত করে। আচ্ছা, খালি ট্রাকটার জন্য করতেছি আমরা শুধুমাত্র, যেটা খালি ট্রাক মানে যে ট্রাকে তেমন কোনো কিছু নাই লোড করা। খালি ট্রাকের জন্য ভর হচ্ছে
4000 কেজি। ওকে, এম হয়ে গেছে। ভি কত? খালি ট্রাকের 20 মিটার পার সেকেন্ড। তাহলে ই কে কত বলো? হাফ এম ভি স্কোয়ার। জাস্ট নর্মাল গুণ করো, ক্যালকুলেট করলে দেখবা ভ্যালুটা কত আসে। এই ভ্যালুটা আসে দেখবা, আমি ক্যালকুলেটরে বসাই দেখলাম 8 × 10⁵ জুল আসে। এত শক্তিতে, এত শক্তিতে আঘাত করবে। সিম্পল, ঠিক আছে? খুবই সহজ ম্যাথ, একদমই ইজি ম্যাথ, ঠান্ডা মাথায় করে দিও। মানে এই যে গতিশক্তি, গতিশীল অবস্থায় ওই শক্তিতে যেই তো সংঘর্ষ করবে, শেষ। সো ভাইয়াপুরা, এই ছিল আমাদের প্রথম লেকচারে। লাস্ট কথা, বিশ্বাস রেখো বুকের ভেতর, প্রত্যয়নুভাবে স্বপ্নজয় যুদ্ধে এবার সফল তুমিই হবে। সো তোমাদের জন্য শুভকামনা, ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আবার তোমাদের সাথে দেখা হবে। স্টিল দেন সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।